প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইনশাল্লাহ ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি নিহারিকা আক্তার, তোমাদের বাংলা ম্যাডাম, ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসটা দেখার জন্য। তো আমি অনেক দিন পর আসলাম মনে হয়, এবং সত্যি আমি অনেক দিন পর আসলাম। এটার কিছু কারণ আছে। যখন আমি ক্লাস শুরু করি তখনই একটু শুনতে পাচ্ছিলাম যে আমাদের সিলেবাস চেঞ্জ হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে সিলেবাসটা চেঞ্জ হয়ে আসলেই তোমাদের সাথে ক্লাসটা শুরু করে দিব। তো আমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমাদের যে তোমাদের বাংলা 1 যেটা আর কি একাদশ শ্রেণী, সেই সিলেবাসটা আর কি পুরোপুরি মোটামুটি চেঞ্জ হয়েছে আর কি। তো দেখলাম, তো ভাবলাম যে তোমাদেরকে সিলেবাসটা জানানো উচিত, সেই জন্য আজকে আসা। এর পরবর্তীতে হয়তো ক্লাস নিয়ে আসব। তো দেখো, তোমরা হয়তো অনেকেই পুরাতন বই কিনে ফেলেছো এর মধ্যে। তো সেই জন্যই আমি সিলেবাসটা তোমাদের কাছে নিয়ে আসলাম। তোমরা একটু দেখো ভালো করে। আগে তোমাদের সিলেবাসটাতে ছিল ফার্স্ট ইয়ার, যেটা আর কি আমরা বলি একাদশ শ্রেণী, সেখানে শুধু ছিল পদ্য, গদ্য, উপন্যাস, নাটক, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো এখন আমি নতুন সিলেবাসে দেখতে পাচ্ছি তোমাদের সিলেবাসে আছে গদ্য এসছে, পদ্য, উপন্যাস আছে, নাটকটা বাদ দিয়েছে, তোমাদের অ্যাড করেছে ব্যাকরণ আর ব্যবহারিক। তো ছিলই, আগে থেকে ছিল, ব্যাকরণ চ্যাপ্টারগুলো তোমাদের অ্যাড করেছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাকরণটা সিলেবাসে নিয়ে এসেছে যোগ করার ফলে। এটাতে কি হবে, আগে ছিল শুধু সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদের ব্যাকরণ অংশটা ছিল, এটাতে একটু সমস্যা হতো ছেলে মেয়েদের। তো এখন তোমরা ফার্স্ট ইয়ারেও পড়বে ব্যাকরণ, সেকেন্ড ইয়ারেও ব্যাকরণ পড়বে, এতে করে তোমাদের চর্চা থাকবে, ব্যাকরণ অংশটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, শিখতে পারবে। এই জন্যই সিলেবাসটা খুব ভালো লেগেছে। এবং খুবই আগে ছিল যেমন তোমার পদ্য যেমন ছিল, গদ্য ছিল 12টা, পদ্য ছিল তোমার 12টা, উপন্যাস ছিল একটা, নাটক ছিল একটা। তো এই ক্ষেত্রে আমাদের পদ্য গদ্যর 12টা করে ছিল। এটা আমাদের উপর একটু চাপ হয়ে যেত ছেলে মেয়েদের উপর। তো সেখানে এখন কিন্তু তোমাদের যেটা হয়েছে, গদ্য তোমাদের 5টা, পদ্য 5টা, উপন্যাস 1টি, আর ব্যাকরণ অংশে তো আছেই, এ নিয়ে পরে আলোচনা করব। তো তোমাদের গদ্য পদ্য অংশটা একটু সংক্ষিপ্ত করেছে, করে এটার মধ্যে নাটকটা বাদ দিয়েছে আর ব্যাকরণ অংশটা যোগ করেছে। তো এটা তোমাদের জন্য একটু সুবিধা হয়ে গেছে। সিলেবাস তোমাদের বলি, পদ্য গদ্য তোমরা বই কিনবে, বই না কিনলে তো আর বুঝতে পারবে না। পদ্য গদ্য যেগুলো আছে, তোমরা বলতে পারো যে ম্যাডাম আগের যে গল্পগুলো ছিল 12টা ছিল, পদ্য 12টা ছিল, গদ্য 12টা ছিল, সেখান থেকে কি 5টা এসেছে? না, কিছু নতুন নতুন গল্প পদ্য এবং গদ্য যুক্ত হয়েছে। সেই জন্য তোমাদের পুরাতন বই কিনলে তোমাদের চলবে না, সম্পূর্ণ নতুন বই কিনতে হবে। তো দেখি, পদ্যের মধ্যে তোমাদের আছে যেমন বিলাসীটা ছিল না, বিলাসী অনেক আগে ছিল, তোমার এটাকে বলে 12-13 সালের দিকে ছিল। এরপরে তো আবার সিলেবাস চেঞ্জ হয়ে গেল, 15 সালে চেঞ্জ হয়ে গেল। তো বিলাসীটা আবার নতুন করে যুক্ত করেছে। আহ্বান, আমার পথ, মানব কল্যাণ এবং রেইনকোট, এগুলো তোমার পদ্যাংশে থাকবে। গদ্যাংশে কি কি থাকবে? গদ্যাংশে থাকবে সোনার তরী, সোনার তরীটা ছিল না। তোমার তাহারই পরে মনে এটা আছে, পদ্মা নতুন, আমি কিংবদন্তির কথা বলছি, এটাও ছিল আগে থেকেই। ছবি পদ্য, এটা নতুন। মানে এখানে টোটাল তোমার 3টা নতুন পদ্যাংশে 3টা নতুন পদ্য যোগ হয়েছে, আর গদ্যাংশে তোমার 2টি গদ্য যোগ হয়েছে। এই জন্য তোমাদের নতুন বই কিনতে হবে। আর উপন্যাস যেটা ছিল, দেখো উপন্যাস 1টি ছিল, সেটাই আছে, লাল সালু উপন্যাসটা, ওইটা চেঞ্জ হয়নি। আর নাটক ছিল তোমাদের সিরাজউদ্দৌলা, সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, সরি, মানে সেটা তোমাদের এখন নেই, সেটা সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা পাবে সেই নাটকটা। এরপরে দেখো ব্যাকরণ অংশ,
ব্যাকরণ অংশে কি কি থাকবে? ব্যাকরণ অংশ থাকবে বাংলা উচ্চারণের নিয়ম, যেটা আমাদের অবশ্যই সকলেরই জানা উচিত। এগুলো সব ছিল সেকেন্ড ইয়ারে। বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম সবগুলো ছিল, তো সেটা একটু ভাগ করে দিয়েছে। যেমন বাংলা উচ্চারণের নিয়মটা তোমাদের একাদশ শ্রেণীতে যুক্ত হয়েছে। এরপরে আছে তোমার বাংলা শব্দ গঠন। শব্দ গঠনে আমাদের কি কি অংশ থাকে? শব্দ গঠন থাকে, সমাস থাকে, প্রত্যয় থাকে, উপসর্গ থাকে। এটা হচ্ছে শব্দ গঠন। এরপরে আছে বাক্যতত্ত্ব, এরপরে আছে পারিভাষিক শব্দ, পত্র এবং আবেদনপত্র, আর আছে সারাংশ ও ভাব সম্প্রসারণ। ব্যাকরণ অংশটা খুবই ইজি তোমাদের জন্য, মানে একটু পড়লেই, মনোযোগ দিয়ে পড়লেই হয়ে যাবে। মানে চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আগে তো ফার্স্ট ইয়ারে ব্যাকরণ ছিল না, এখন আবার নতুন করে ব্যাকরণ যুক্ত হয়েছে। তো খুবই সংক্ষিপ্তভাবেই সিলেবাসটা, সংক্ষিপ্ত বলবো না, মানে ব্যাকরণ অংশটা খুব সহজভাবেই তোমাদের জন্য করা হয়েছে। আর একটা জিনিস দেখো, ব্যবহারিক। আগে ব্যবহারিক যেটা বলতো, মানে ধারাবাহিক মূল্যায়ন, মানবন্টন সম্পর্কে তোমাদের পরে জানাচ্ছি। ব্যবহারিকের মধ্যে কি? ব্যবহারিক বলতে তোমরা হয়তো অনেকেই বলবে বাংলায় আবার ব্যবহারিক কিসের? এখানে ব্যবহারিক বলতে আমরা বাংলার যে ব্যবহারিক করব সেখানে কি থাকবে? গদ্য থাকবে, পদ্য থাকবে, এগুলোই আমরা ব্যবহারিকের মধ্যেই ফেলছি। তার মধ্যে আছে দেখো, গদ্য আছে নেকলেস, পদ্য আছে বিভীষণের প্রতি মেঘনাদ, আর আছে তোমার ভাষণ, খুদে বার্তা ও খুদে গল্প। এগুলো হচ্ছে ব্যবহারিক। এগুলো তোমাদের আমরা কলেজেই করাবো, কলেজেই পরীক্ষা নিব, চিন্তার কোনো কারণ নেই। ব্যবহারিক মানে একদম প্র্যাকটিক্যাল, আমরা যেমন করে এসেছি তেমন কোনো কঠিন বিষয় না। তো ঠিক আছে, এই গেল তোমাদের সিলেবাসটা গেল, তাই না? সিলেবাসটা সম্পর্কে আমিও সম্পূর্ণ নতুন হলেও তোমাদেরকে ইনশাল্লাহ পড়াতে পারবো, কারণ আমি তো এগুলো সব তোমাদের পড়িয়েছি এর আগে। যারা ছিল তোমাদের বড় ভাই বোনেরা, তাদেরকে আমি এগুলো সব পড়িয়েছি, কোনো সমস্যা নেই। একটু মানে জাস্ট একটু সিলেবাসটা চেঞ্জ হয়েছে, মানে কিছু নতুন অ্যাড হয়েছে, কিছু বাদ পড়েছে, এটুকুই, আর কিছু না। তো চিন্তার কোনো কারণ নেই। তো তোমাদের কি করতে হবে? তোমাদের একটাই প্রবলেম হলো, অনেকে হয়তো পুরাতন বই কিনে ফেলেছো, যারা সেকেন্ড ইয়ারে উঠলো তাদের কাছ থেকে, তোমার বড় ভাই বোনদের কাছ থেকে তোমাদের বই কিনে ফেলেছো, সেটা একটু তোমাদের এখন নতুন করে কিনতে হবে। এটাই তোমাদের একটু কষ্ট হয়ে গেল। এরপরে দেখো তোমাদের আর একটা বিষয়, এবার আসো মানবন্টনে। মানবন্টন আগের মতোই আছে 100 মার্কস। 100 মার্কসের মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে 60 মার্কস হবে তোমাদের। এই 60 মার্কস দেখো চূড়ান্ত মূল্যায়ন। মানবন্টন হচ্ছে 100 মার্কসে তোমাদের পরীক্ষা হবে, এর মধ্যে চূড়ান্ত মূল্যায়ন যেটা, সেটা হবে 60 মার্কস, আর ধারাবাহিক মূল্যায়নে আছে 40 মার্কস। তাহলে চূড়ান্ত মূল্যায়ন বলতে আমরা কি বুঝবো? চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে সেটাই যেটা তোমরা বোর্ড ফাইনাল পরীক্ষা দিবে, সেটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। যেটা গিয়ে তোমরা কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে বোর্ড ফাইনাল পরীক্ষাটা হয়, সেটাকে আমরা বলছি চূড়ান্ত মূল্যায়ন। চূড়ান্ত মূল্যায়ন তাহলে কত মার্কসের হবে? 60 মার্কসের হবে। আর আছে কি? আর আছে ধারাবাহিক মূল্যায়ন। তাহলে ধারাবাহিক মূল্যায়ন 40। এখন ধারাবাহিক মূল্যায়নটা বলতে আমরা কি বুঝবো? তাহলে দেখো, ধারাবাহিক মূল্যায়ন বলতে আমরা বুঝবো, এখানে থাকবে টেস্ট পরীক্ষা। আমরা তোমাদের এক ক্লাসে টেস্ট পরীক্ষা নিই, মানে ক্লাস টেস্ট। আমি যে ক্লাস করাই মাঝে মাঝে আমি তোমাদের ক্লাস টেস্ট নিয়ে ফেলি, সেখানে তোমাদের থাকবে 10 মার্কস। ক্লাস টেস্টে কত থাকবে? 10। আর আছে তোমাদের বর্ষমধ্য পরীক্ষা, অর্থাৎ একটা আমরা বছরের মাঝখানে একটা পরীক্ষা নেই, সেটাকে বলি আমরা বর্ষমধ্য পরীক্ষা। সেখানে তোমাদের 20 মার্কস। তাহলে কত হলো? ক্লাস টেস্টে আমি নিলাম 10 মার্কস, ক্লাস টেস্টে থাকলো 10, এরপরে তোমার থাকলো বর্ষমধ্য যেটা, সেখানে থাকলো 20, তাহলে কত হলো? 30, আর থাকলো 10 মার্কস। সেই 10 মার্কস হচ্ছে ব্যবহারিক।
ব্যবহারিক আমি সেই 10 মার্কস থাকছে ব্যবহারিক। ব্যবহারিক তাহলে কোনগুলো? ওই যে আমি বললাম তোমাদের নেকলেস, অর্থাৎ নেকলেস, এরপরে তোমার কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ, এরপরে খুদে বার্তা, তারপরে আছে খুদে গল্প। এই তিনটার মিলেই তোমাদের এটার উপর পরীক্ষা নিয়ে 10 মার্কস। তাহলে ব্যবহারিক কত? 10, টেস্টে থাকলো, ক্লাস টেস্টে থাকলো 10, বর্ষ মধ্যে থাকলো 20, আর ব্যবহারিকে থাকলো 10। এই মিলিয়ে তোমাদের 40 মার্কস। তাহলে কত হলো? চূড়ান্ত মূল্যায়ন আর ধারাবাহিক মূল্যায়ন এই দুটো মিলে হলো 100 মার্কস। তো খুব সোজা, তোমাদের জন্য এটা মার্কস তোলা খুবই সোজা, একটু পড়তে হবে শুধু। এখন দেখি তোমাদের প্রশ্নের ধারা এবং মানবন্টন। এখন তোমাদের কি বোঝাবো বলবো? প্রশ্নের ধারা মানে কয়টা প্রশ্ন থাকবে, কয়টার উত্তর দিতে হবে, গদ্য থেকে কয়টা দিতে হবে, পদ্য থেকে কয়টা, উপন্যাস থেকে কয়টা, এটাকে আমরা বলি প্রশ্নের ধারা। এবং মানবন্টন অর্থাৎ কোন প্রশ্নে কত মার্কস থাকবে সেটাও তো তোমাদের জানতে হবে। এটাকে আমরা বলছি প্রশ্নের ধারা ও মানবন্টন। তাহলে দেখো প্রশ্নের ধারা। এখন বলি গদ্যতে তোমাদের 5টি গদ্য আছে, তাই না? 5টি। তার আগে বলে নেই তোমাদের কিন্তু সৃজনশীল পদ্ধতিতেই পরীক্ষা পদ্ধতি হবে এবং পড়তেও হবে সৃজনশীল পদ্ধতিতে। তো গদ্য যে 5টি থাকবে তার মধ্যে 3টির প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এই গদ্য যে আমি 5টা পড়াবো, 5টি থেকেই প্রশ্ন আসবে। 5টি পড়াবো, এই 5টি থেকেই প্রশ্ন আসবে, দিতে হবে কয়টা? 3টির উত্তর। এই গদ্য 5টি প্রশ্ন থাকবে আর 3টির উত্তর দিতে হবে। মিশিয়ে দিলাম, তোমাদের কি সমস্যা হবে? তোমরা বই দেখবা, সিলেবাস দেখবে ওখানে পেয়ে যাবা। এখানে তাহলে তোমার প্রশ্নের ধারা ও মানবন্টন। প্রশ্নের ধারা গদ্য থেকে তোমার থাকবে 5টি প্রশ্ন, উত্তর দিতে হবে 3টির। পদ্য থেকে থাকবে 5টি প্রশ্ন, উত্তর দিতে হবে 3টির। উপন্যাস থেকে থাকবে তোমার, এই উপন্যাস থেকে থাকবে 2টি প্রশ্ন। এই উপন্যাস থেকে থাকবে 2টি প্রশ্ন, উত্তর দিতে হবে 1টির। আর ব্যাকরণ অংশ থেকে তোমাদের থাকবে 7টি প্রশ্ন, উত্তর দিতে হবে। ব্যাকরণ অংশ থেকে থাকবে 7টি প্রশ্ন, উত্তর দিতে হবে 5টি। এই হচ্ছে তোমাদের। বুঝতে পেরেছো তোমরা কি? না বুঝলে আবার একটু বুঝাই দেই। গদ্য থেকে থাকবে 5টি প্রশ্ন, উত্তর দিতে হবে 3টির। পদ্য থেকে থাকবে 5টি প্রশ্ন, উত্তর দিতে হবে 3টি। উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 1টি। ব্যাকরণ অংশ থেকে থাকবে 7টি প্রশ্ন, উত্তর দিতে হবে 5টি। এখন তোমাদের যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই 3টিতে কত মার্কস থাকবে? 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিবা, এই 3টির এখন মার্কস কত থাকবে, তাই না? এক একটা প্রশ্নে কত করে মার্কস থাকবে? এক একটা প্রশ্নে থাকবে 5 মার্কস করে। কত করে থাকবে? 5 মার্কস, অর্থাৎ 3 × 5 = 15। এক একটা প্রশ্নে মান হবে 15। এটাতেও তাই।
15, এরপরে আছে তোমার উপন্যাস। উপন্যাস থেকে তোমার দুটি প্রশ্নের উত্তর, দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর দিতে হবে, এখানে তোমার 5 মার্কস। ব্যাকরণ থেকে তোমার 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, এখানেও তোমার থাকবে 15 মার্কস, 3 করে থাকবে। হ্যাঁ, একটু মিশাই দেই, না হলে বোঝা যাচ্ছে না। 60টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। আর তোমার 5 × 3, এখানেও তোমাদের থাকবে 15 মার্কস। তাহলে কত হলো? 15, 15, 15, 3 15 45 আর 5 50। আমাদের আরও বাকি থাকলো 10 মার্কস। এই 10 মার্কসটা আমরা কোথা থেকে পাবো? এই 10 মার্কসটা পাবো আবেদনপত্র সারাংশ ভাব সম্প্রসারণ থেকে পাবো। ব্যাকরণ অংশে আমরা কি পাচ্ছি? ব্যাকরণে আমরা পড়াচ্ছি যেমন শব্দ গঠন ও বাংলা উচ্চারণের নিয়ম, বাক্যতত্ত্ব, পারিভাষিক শব্দ, এটা থাকবে। এইখান থেকে তোমাদের থাকবে 7টা প্রশ্ন, উত্তর দিতে হবে 5টির। আর তোমার এগুলোর 3 × 5 = 15 মার্কস। এক একটা প্রশ্নের মান হচ্ছে 3 করে। আর থাকলো বাকি সারাংশ ও ভাব সম্প্রসারণ। আবেদনপত্র ভাব সম্প্রসারণ। হ্যাঁ, তাহলে আবেদনপত্রতে থাকবে তোমার 2টি, একটির উত্তর দিতে হবে 5 মার্কস। সারাংশও থাকবে, সারাংশ ভাব সম্প্রসারণ থাকবে 2টি, একটির উত্তর দিতে হবে, থাকবে তোমার 5 মার্কস। দুটি থাকবে, একটির উত্তর দিতে হবে, মার্কস হচ্ছে 5। সারাংশ ভাব সম্প্রসারণেও 2টি থাকবে, একটির উত্তর দিতে হবে, থাকলো হলো তোমার মার্কস হচ্ছে 5 মার্কস। এই তোমাদের প্রশ্নের ধারা এবং প্রশ্নের মান বন্টন। তোমরা কি ক্লিয়ার? একদিনে ক্লিয়ার হবে না, আমারও বুঝতে একটু সময় লেগেছে। আমি বইটা হাতে পেয়ে বেশ কয়েকদিন পড়াশোনা করেছি, সিলেবাসটা সম্পর্কে জেনেছি। এরপরেও আমার কাছে একটু মনে হচ্ছিল প্রশ্নের মানগুলো নিয়ে একটু মনে হচ্ছে যে কিভাবে এটা কেমন করে, আমিও কনফিউশনের মধ্যে ছিলাম। তো তোমরাও বেশ কিছুদিন দেখবে সিলেবাসটা দেখবে, যেহেতু একেবারেই নতুন। তো আমারও সমস্যা হয়েছিল, তোমাদেরও হওয়া তো স্বাভাবিক। তো তোমরা একটু দেখবে, একদিনে হয়তো বুঝতে পারলে না। আর যদি সমস্যা মনে করো আমাকে বলবে, আমার বাসা তো এখানেই ফুলবাড়িতেই, তোমরা আমাকে বলবে যে ম্যাডাম আমি বুঝতে পারি নাই। তো আমি সব দিক দিয়ে ইনশাল্লাহ সাহায্য করব, চেষ্টা করব আর কি। তোমরা আমাকে অবশ্যই জানাবে, তোমাদের যেখানে তোমরা বুঝতে পারবে না যে ম্যাডাম এটা আমি বুঝি নাই, আমাকে সরাসরি বললে আমি তোমাদেরকে বুঝাই দিব। তো ঠিক আছে, আজকে আমি তোমাদের এই সিলেবাস আর মানবন্টনটাই বললাম। পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকো। তোমরা তো দেখতে পাচ্ছ শীত এসে গেছে, করোনার প্রভাবও বেড়ে গেছে। তো তোমরা অবশ্যই সচেতন থাকবে। হ্যাঁ, বাসা থেকে খুব একটা বের হবে না, কোনো প্রয়োজন নাই, তো প্রয়োজন ছাড়া একেবারেই বের হবে না। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য তোমরা দোয়া করিও। আল্লাহ হাফেজ।